নমস্কার প্রিয় বন্ধুরা, বেঙ্গলি অডিও স্টোরি মঞ্চে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি রাজশেখর বসুর গল্প গণৎকার গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি গল্প গণৎকার। লোকটির নাম হয়তো আপনাদের মনে আছে। কয়েক বৎসর আগে খবরের কাগজে তাঁর বড় বড় বিজ্ঞাপন ছাপা হতো। ডক্টর মিনান্ডার দ্য মাইটি, জগৎ বিখ্যাত গ্রিক অ্যাস্ট্রোপামিস্ট, ত্রিকালজ্ঞ জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, ললাট লিপি পাঠক, হিপনোটিস্ট, টেলিপ্যাথিস্ট ইত্যাদি ইত্যাদি। ইনি ইজিপ্টে বহুদিন গবেষণা করে হারমেটিক গুপ্তবিদ্যা আয়ত্ত করেছেন। দামাস্কে কালরীয় জ্যোতিষীর রহস্য ভেদ করেছেন। কামরূপ কামাখ্যায় তন্ত্রমন্ত্র শিখেছেন। কাশীতে ভৃগু সংহিতার হার হদ্দ জেনে নিয়েছেন। কিছুই জানতে এর বাকি নেই। আমার ভাগ্নে বঙ্কার মুখে তার উচ্ছ্বসিত প্রশংসা শুনলুম। ওহ, এমন মহাপুরুষ দেখা যায় না। কলকাতার সমস্ত রাজ ও জ্যোতিষীর অন্ন মেরে দিয়েছেন। বড় বড় ব্যারিস্টার, উকিল, ডাক্তার, মন্ত্রী, দেশনেতা, প্রফেসর, সাহিত্যিক সবাই দলে দলে তার কাছে যাচ্ছেন আর থ হয়ে ফিরে আসছেন। মামা, তোমার তো সময়টা ভালো যাচ্ছে না। একবার এই গ্রিক গণৎকার ডক্টর মিনান্ডার দ্য মাইটির কাছে যাও না। ফি মোটে 20 টাকা। 8 নম্বর পিটার কিনলেন। দেখা করবার সময় সকাল 8টা থেকে 10টা আর বিকেল 3টে থেকে সন্ধে 7টা। গণৎকারের কাছে যাবার কিছুমাত্র আগ্রহ আমার ছিল না। একদিন কাগজে মিনান্ডার দ্য মাইটির ছবি দেখল। মাথায় মুকুটের মতন টুপি, উজ্জ্বল তীক্ষ্ণ দৃষ্টি, 2 ইঞ্চি ঝোলা গোঁফ, 6 ইঞ্চি লম্বা দাড়ি, গায়ে একটা নকশাদার উত্তরীয়। সেকালে গ্রিকদের মতন ডান হাতের নিচ দিয়ে কাঁধের উপর পর্যন্ত পড়েছে। গলায় কোমর পর্যন্ত ঝোলা রাশিচক্র মার্কা হার। মুখখানা যেন চেনা চেনা মনে হলো। টুপি আর গোঁফদাড়ি চাপা দিয়ে খুব ঠাউরে দেখলুম, আরে এই যে আমাদের ওল্ড ফ্রেন্ড মীরেন্দ্র মাইতি। ভোল ফিরিয়ে মিনান্ডার দ্য মাইটি হয়েছে। 3 বছর আগেও আমার কাছে মাঝে মাঝে আসতো, আর তার কিছু উপকারও আমি করেছিলাম। কিন্তু তারপরেই সে গা ঢাকা দিল। আমাকে এড়িয়ে চল, চিঠি লিখলে উত্তর দিত না। স্থির করলুম এনগেজমেন্ট না করেই দেখা করব। ভাগ্য জিজ্ঞাসুদের ভিড় এড়াবার জন্যে 8টার 2-4 মিনিট আগেই গেল। চৌরঙ্গি রোড থেকে একটা গলি বেরিয়েছে পিটার কিনলেনে। 8 নম্বরের দরজায় একটা বড় নেম প্লেট আঁটা, ডক্টর মিনান্ডার দ্য মাইটি। নিচে ইংরেজি, বাংলা, হিন্দি প্রভৃতি ভাষায় লেখা আছে, সোজা দোতলায় চলে আসুন। সিঁড়ি দিয়ে উপরে উঠল। সামনের দরজায় নোটিশ আছে, ওয়েলকাম, ভিতরে এসে বসুন। ঘরটিতে আলো কম। একটা টেবিলের চারদিকে কতগুলো চেয়ার আছে, আর কেউ সেখানে নেই। পাশের ঘরের পর্দা ভেদ করে মৃদু কণ্ঠস্বর আসছে। বুঝলুম আমার আগেই অন্য মক্কেল এসে গেছে। হঠাৎ দেওয়ালে একটা ফ্রেমের ভিতর আলোকিত অক্ষর ফুটে উঠল, ওয়েট প্লিজ, একটু পরেই আপনার পালা আসবে। টেবিলে গোটা কত পুরনো সচিত্র মার্কিন পত্রিকা ছিল, তারই পাতা উল্টাতে লাগল। কিছুক্ষণ পরে আরো 2 জন এসে আমার পাশে চেয়ারে বসলেন। একজনের বয়স 30-32, অন্যজনের এই 25-26। প্রথম লোকটি আমাকে প্রশ্ন করলেন, অনেকক্ষণ বসে আছেন নাকি মশাই? উত্তর দিলুম, তা প্রায় 10 মিনিট হবে। তবেই সেরেছে,
আমাকে হয়তো ঘন্টাখানেক ওয়েট করতে হবে। এই রতন, তুই শুধু শুধু এখানে থেকে আর কি করবি? বাড়ি যা। রতন বলল, কেন? আমি তো বাগলা দিচ্ছি না গোষ্ঠদা। গণৎকার সাহেব তোমাকে কি বলে না শুনে না জেনে আমি নড়ছি না। গোষ্ঠদা আমার দিকে চেয়ে বললেন, দেখুন তো মশাই, রত্নার আক্কেল। আমি এসেছি নিজের ভাগ্যি জানতে, তুই কি করতে থাকবি? হ্যাঁ? আমি বললুম, আপনার ভাগ্যফল উনিও জানতে চান। আপনার আত্মীয় তো। আত্মীয় না হাতি, এ শালা আমার যোগ, কেবল চুষে খাবার মতলব। রতন বলল, আগে থাকতে শালা শালা বলো না মায়েরি, আগে বিজির সঙ্গে তোমার বিয়ে হয়ে যাক, তারপর যত খুশি বলো। আরে গেল যা, বিজিকেই যে বিয়ে করব তার ঠিক কি? গুলরানিও তো নিন্দের সম্বন্ধ নয়। কি বলেন স্যার? আমি বললুম, আপনাদের তর্কের বিষয়টা আমি তো কিছুই জানি না। তাহলে ব্যাপারটা খুলে বলি, শুনুন। আমি হলো শ্রী গোষ্ঠ বিহারী সাঁতরা। শ্যামবাজারের মোড়ে সেই যে ইম্পেরিয়াল টি শপ আছে, তারই সোল প্রোপাইটার আমি। তা আপনার আশীর্বাদে দোকানটি ভালোই চলছে। এখন আমার বয়স হলো 30 পেরিয়ে 31। এখনো যদি সংসার ধর্ম না করি তবে কবে করব? বুড়ো বয়সে বিয়ে করে লাভ কি? কি বলেন আপনি? হ্যাঁ? এখন সমস্যা হয়েছে পাত্রী নিয়ে। দুটি আমার হাতে আছে। 1 নম্বর হলো নফর দাসের মেয়ে গুলুরানী। ভালো নাম গোলাপ সুন্দরী। দেখতে তেমন সুবিধার নয়, একটু কোঁদলীয় বটে, কিন্তু বাপে টাকা আছে, বিয়ে করলে কিছু পাওয়া যাবে। তারপর ধরুন, যদি কারবারটি বাড়াতে চায় তবে শ্বশুরের কাছ থেকে 1000 খানিক টাকাও বাগাতে পারো। 2 নম্বর পাত্রী হচ্ছে বিজনবালা, ডাকনাম বিজি, এই রতন শালার বোন। বাপ নেই, শুধু বুড়ি মা আর এই ভ্যাগাবন্ড ভাইটা দেখছেন, এইটা। অবস্থা খারাপ, বর্পণ টর্পণ নবডঙ্কা, কিন্তু মেয়েটা দেখতে অতি খাসা, নানা রকম রান্না জানে। 1 পো মাংসের সঙ্গে দেদার মোচা, এঁচড়, ডুমুর, কিমা মিশিয়ে শখানিক এমন চপ বানাবে যে আপনি ধরতেই পারবেন না তার 14 আনা নিরামিষ। বিজিকে বিয়ে করলে সে আমার সত্যিকার পার্টনার হবে। শ্বশুরের টাকা নাই বা পেলাম, আপনার আশীর্বাদে আমার পুঁজি নেহাত মন্দ নেই। ইচ্ছে আছে টি শপটির বোম্বাই প্যাটার্ন নাম দেব, নিখিল ভারত বিশ্রান্তি গৃহ। চপ, কাটলেট, ডেভিল আমলেট এইসব তৈরি করব, খদ্দেরের অভাব হবে না মশাই। আমার খুব ঝোঁক বিজির ওপর, কিন্তু মুশকিল হয়েছে তার মা আর এই বাউন্ডুলে ভাইটা আমার ঘাড়ে পড়বে। তো পুষতে আপত্তি নেই, কিন্তু এই রতন আবার কাঁধে চাপবে আর বোনের কাছ থেকে হরদম টাকা আদায় করবে, তা আমি চাই না। রতন বলল, আমি কথা দিচ্ছি তোমার কাঁধে চাপবো না। আমার ভাবনা কি, ইলেকট্রিকের সব কাজ জানি, আর্মেচারের তার পর্যন্ত জড়াতে পারি, একটা ভালো চাকরি জোগাড় করতে পারি না মনে করো? জোগাড় করতে পারিস তো করিস না কেন হতভাগা? এ পর্যন্ত অনেক কাজ পেয়েছিলিস, একটাতেও লেগে থাকতে পারলি না কেন? ওই কিরণ চক্রবর্তী তোর মাথা খেয়েছে, দিনরাত তার তরুণ অপেরা পার্টিতে আড্ডা দিস, হয়তো নেশা ভাঙ করিস। মায়েরই বলছি গোষ্ঠদা, খারাপ নেশা আমি করি না, মাঝে মাঝে একটু সিদ্ধির শরবত খাই বটে, কিন্তু খুবই মাইল্ড।
আমি বললুম, গোষ্ঠবাবু, আপনার সমস্যাটি তো তেমন কঠিন নয়। যখন শ্রীমতী বিজনবালাকে মনে ধরেছে তখন তাকে বিয়ে করেই ফেলুন। তখন বিয়ে করাই তো ভালো। তাকে একটু রিস্ক না হয় নিলেন। আপনি জানেন না মশাই, এই রতন সোজা রিস্ক নয়। সেই জন্যেই তো এই সাহেব জ্যোতিষীর কাছে এসেছি, আমার ঠিকিজিটাও এনেছি। ইনি সব কথা শুনে আমার হাত দেখে আর আঁক কষে যার নাম বলবে, বিজনবালা কি গোলাপ সুন্দরী, তাকেই প্রজাপতির নিবন্ধ মনে করে বিয়ে করব। 20 টাকা লাগে লাগুক, একটা তো হেস্তনেস্ত হয়ে যাবে, বলেন কি? আচ্ছা, এই রতন যদি কলকাতার বাইরে একটা ভালো কাজ পায় তাহলে তো আপনার সুরাহা হতে পারে। সুরাহা নিশ্চয় হয়। আমি তাহলে নিশ্চিন্তি হয়ে বিজিকে বিয়ে করতে পারি। কিন্তু তেমন চাকরি ওকে দিচ্ছে কে? রতনবাবু, তোমার লাইসেন্স আছে? রতনবাবু বলল, আছে বই কি, ভালো ভালো সার্টিফিকেটও আছে। দয়া করে একটা কাজ জোগাড় করে দিন স্যার। গোষ্ঠদার গঞ্জনা আর সইতে পারি না। আমি বললুম, শোনো রতন, একটি ইঞ্জিনিয়ারিং ফার্মের সঙ্গে আমার যোগ আছে। শিলিগুড়ি ব্রাঞ্চের জন্য একজন ফিটার মিস্ত্রি দরকার। তোমাকে কাজটি দিয়ে দিতে পারি। প্রথমে 100 টাকা মাইনে দেবে, 3 মাস প্রবেশনারের পর 150 টাকা। কিন্তু শর্ত এই, 1 বছর শিলিগুড়ি থেকে নড়লে চলবে না। তবে বোনের বিয়ের সময় 4-5 দিন ছুটি পেতে পারো। রাজি আছো? এক্ষুনি দিন, পায়ের ধুলো দিন স্যার। অপেরা পার্টি ছেড়ে দেব। কিরণ চক্রবর্তীর সঙ্গে আমার বোন চেনা, আজ পর্যন্ত আমাকে 1 টাকাও দেয়নি। তাহলে তুমি আজই বেলা 3টের সময় আমাদের অফিসে গিয়ে দেখা করো। ঠিকানাটা লিখে নাও। ঠিকানাটা লিখে নিয়ে রতন বলল, গোষ্ঠদা, তোমার সমস্যা তো মিটে গেল। মিছিমিছি গণৎকার সাহেবকে 20 টাকা দেবে কেন? চলো বাড়ি ফেরা যাক। গোষ্ঠ সাঁতরা বললেন, কোথাকার নিমুখারাম তুই? এই ভদ্রলোকের হাত দেখে জ্যোতিষী কি বলেন তা না জেনেই চলে যাবি? লজ্জায় জিভ কেটে রতন নিজের কান মনল। এমন সময় জ্যোতিষীর খাস কামরার পর্দা ঠেলে 2 গুজরাটি ভদ্রলোক হাসি মুখে বেরিয়ে এলেন। নিশ্চয়ই সুফল পেয়েছে। এরা চলে গেলে জ্যোতিষীর কামরায় একটা ঘন্টি বেজে উঠল। একটু পরে একজন মহিলা এলেন, কালো শাড়ি, নীল ব্লাউজ, কাঁধে রাশিচক্র মার্কা লাল ব্যাগ। ইনি বোধ হয় ডক্টর মিনান্ডার সেক্রেটারি। আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি আগে এসেছেন? উত্তর দিলুম, আগে হ্যাঁ। আপনার নাম আর ঠিকানা, জন্মস্থান আর জন্মদিন সব বললুম। উনি নোট করে নিলেন। 20 টাকা ফি দিতে হবে, জানেন তো? জানি, টাকার সঙ্গে এনেছি। কি জানবার জন্য আপনি এসেছেন এখানে? আসন্ন ভবিষ্যতে আমার অর্থপ্রাপ্তির যোগ আছে কিনা। বুঝলুম না, সোজা বাংলায় বলুন। জানতে চাই ইমিডিয়েট ফিউচারে কিছু টাকা পাওয়া যাবে কিনা। সেক্রেটারি নোট করে নিলেন। তারপর গোষ্ঠ সাঁতরাকে বললেন, আপনার কি প্রশ্ন? গোষ্ঠবাবু সহাস্যে বললেন, কিছু না, আমি আর রতন এই এনার সঙ্গেই এসেছি। 3 মিনিট পরেই সেক্রেটারি ফিরে এসে আমাকে বললেন, ডক্টর মিনান্ডার আপনাকে জানাচ্ছেন এখন আপনার বরাতে টাকার ঘরে শূন্য। বছরখানিক পরে আর একবার আসতে পারেন। গোষ্ঠবাবু আশ্চর্য হয়ে বললেন, পারে? এ কি রকম গোনা হলো? আপনাকে না দেখেই ভাগ্যফল বললেন। আমি বললুম, বুঝলেন না গোষ্ঠবাবু, এই মিনান্ডার সাহেবের দিব্য দৃষ্টি আছে, না দেখেই ভাগ্য বলে দিতে পারেন। চলুন ফেরা যাক। নেমে এসে
গোষ্ঠবাবু বললেন, ব্যাপারটা কি মশাই? জ্যোতিষী আপনার সঙ্গে দেখা করলেন না, ফিও নিলেন না, এ তো ভারী তাজ্জব। বললুম, ব্যাপার অতি সোজা। এই জ্যোতিষীটি হচ্ছেন আমার পুরনো বন্ধু মিনেন্দ্র মাইতি। ভোল ফিরিয়ে মিনান্ডার দ্য মাইটি হয়েছেন। 3 বছর আগে আমার কাছ থেকে কিছু মোটা রকম ধার নিয়েছিলেন। বারবার তাগিদ দিয়েও আদায় করতে পারিনি। অনেকদিন নিখোঁজ ছিলেন। এখন গ্রিক গণৎকার সেজে আসরে নেমেছেন। তাই আমার পাওনা টাকাটা সম্বন্ধে ওকে প্রশ্ন করেছিলেন। রতন বলল, আপনি ভাববেন না স্যার, জোচ্চোরটাকে নির্ঘাত সায়স্তা করে দেবই। দয়া করে আমাকে 3টে দিন ছুটি দিন। আমি দল বল নিয়ে এর দরজার সামনে পিকেটিং করব আর গরম গরম স্লোগান আওড়াবো। বাছাধন টাকা শোধ না করে রেহাই পাবে না। রতনের পিকেটিংয়ে সুফল হয়েছিল। ডক্টর মিনান্ডার দ্য মাইটি আমার প্রাপ্য টাকার অর্ধেকটা দিয়ে জানালেন পয়সার আর একটু বাড়লে বাকিটা শোধ করবেন। কিন্তু কলকাতায় তিনি টিকতে পারলেন না। এখানকার পাট তুলে দিয়ে ভাগ্য পরীক্ষার জন্য দিল্লি চলে গেলেন। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্প পাঠ ভালো লাগলে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন।